মানুষ চাইছে বলে কোভে 350RR বাইকটা আমরা বাজারে পাচ্ছি এমন না, বরং রেসিং ট্র্যাকের প্রয়োজনীয়তার কারণে বাইকটা আমরা পাচ্ছি। কোভের এই 350RR বাইকটা নিয়ে আমার আগের ভিডিওটা যারা দেখছেন তারা অলরেডি জানেন যে বাইকটা কিভাবে ট্র্যাকের বড় বড় জায়ান্টদের নাস্তানাবুদ করছে। কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা। আজকে আমরা রাদার কথা বলবো যে এই বাইকটা দুটো ভার্সন কেন, একটা পারফরমেন্স এডিশন আর একটা স্ট্যান্ডার্ড এডিশন। আর স্ট্যান্ডার্ড থেকে আপনি পারফরমেন্স এডিশনে গেলে কি কি পাচ্ছেন আর কি কি হারাচ্ছেন, এটা একটা। আর নাম্বার 2 যে এই দুইটা বাইক চালানো প্লাস হচ্ছে ওন করা, এই দুইটার মধ্যে আপনার অভিজ্ঞতাটা কেমন হবে, এই দুইটা জিনিস নিয়ে আজকে কথা বলব। চায়নাতে এই বাইকের দুইটা এডিশন, অর্থাৎ পারফরমেন্স এডিশন আর স্ট্যান্ডার্ড এডিশন, দুইটার মধ্যে দামের পার্থক্য খুব সামান্য। স্ট্যান্ডার্ড এডিশনটা হচ্ছে $2,875 আর পারফরমেন্স এডিশনটা হচ্ছে $3,288। সো দামের দিক থেকে খুব একটা পার্থক্য না থাকলেও টেকনিক্যালি দুইটা এডিশন কিন্তু আকাশ পাতাল তফাৎ। চলুন দেখা যাক এটা কীভাবে। দুইটা এডিশনেরই যে ইঞ্জিনটা সেম, 344cc ইনলাইন টুইন, ডাবল ওভারহেড ক্যাম্প, 8 ভালভ। কোভে হচ্ছে এখানে ট্রেডিশনাল 180 ডিগ্রি ক্র্যাঙ্ক ব্যবহার করছে, যার মানে হচ্ছে আপনি হাই আরপিএমে যখন যাবেন বাইকটা খুবই স্মুথ থাকবে, কিন্তু রেভ রেঞ্জের লোয়ার দিকে অর্থাৎ 4 থেকে 5,000 পর্যন্ত দেখবেন হচ্ছে একটু ভাইব্রেশন, একটু বাজি ফিল হবে। আর সাউন্ডের কথা যদি বলি, টুইন সেট আপ যদি চিন্তা করেন, অর্থাৎ যেমন সিএফ মোটো 450SR এর কথা যদি চিন্তা করেন, ওখানে হচ্ছে একটা 270 ডিগ্রি ক্র্যাঙ্ক করা, মানে ভি টুইনের মতো সাউন্ড হচ্ছে ওখান থেকে পাবেন। তো ওই টাইপসের যে বাইকগুলো, ওগুলো থেকে অলওয়েজ সাউন্ডগুলো একটু বেটার পাওয়া যাবে। যেহেতু কোভের যে বাইকটা 350RR, এই বাইকটার সেট আপটা অনেকটা নিনজা 400-এর মতো, তো সাউন্ডটাও হচ্ছে ওরকম। আর কম্প্রেশন রেশিও হচ্ছে 12.5:1। আমি ফেয়ারলি শিওর যে 95+ রনের ফিউল লাগবেই। আমাদের দেশের ভেজাল তেলের জন্য যদি কোভের টিউনিং চেঞ্জ না করে, থ্রটল রেসপন্স আপনি লিটারালি পাবেন। তবে সত্যি বলতে ফুয়েল নিয়ে কিছুই বলার নেই। দেশের লাইফ ব্লাডকে যেটাকে বলা হয়, দেশের রক্ত যেটাকে বলা হয়, সেটা হচ্ছে জ্বালানি। সেটা নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদেরকে স্টুপিড ছাড়া আর কি বলবেন। আর স্টুপিডগুলোরই আমরা হচ্ছে এতদিন পর্যন্ত পুষে আসছি, এই স্টুপিডগুলোকে দিয়েই হচ্ছে আমরা আমাদের কান্ট্রি চালাচ্ছি। আচ্ছা যাই হোক, কাজের কথায় ফিরি। আমি জাস্ট এতটুকু দিয়ে শেষ করি, সেটা হচ্ছে বাইকটা যদি উল্টাপাল্টা আচরণ করে আমাদের কান্ট্রিতে এসে, এটা দোষটা তাদের না। নোবডি ডিজাইনস দেয়ার প্রোডাক্টস ফর স্টুপিডস। এটা দোষটা কমপ্লিটলি আমাদের কান্ট্রির। তো আমরা নিজেরা যদি ঠিক নাই, মানে ভালো প্রোডাক্ট আমরা কখনো মনে হয় না জীবনে এক্সপিরিয়েন্স করতে পারবো। এনিওয়ে, ব্যাক টু কফি। এই ইঞ্জিনটার আসল জাদুটা হয়েছে স্ট্রোক টু বোর রেশিওতে। এটা সাধারণত একটা নর্মাল ভেহিকেলের স্ট্রোক টু বোর রেশিও থাকে 1-এর আশেপাশে। এই এক্স্যাক্ট সেম জিনিসটাই আবার ফর্মুলা 1 রেসিং কারগুলোতে থাকে হচ্ছে 0.4 থেকে 0.5 এই রেঞ্জের মধ্যে। কোভের যে 350RR যে বাইকটা, এটার মধ্যে স্ট্রোক টু বোর রেশিও হচ্ছে 0.67, মানে একটা শর্ট স্ট্রোক মাস্টারপিস, ছোটোখাটো একটা রেস ইঞ্জিন। তো স্ট্রোক ছোটো হতে পিস্টনের স্পিড হচ্ছে মারাত্মক হাই রাখতে পারতেছে সে, ওটার কারণে সে হাই আরপিএম হিটও করতে পারতেছে। হাই আরপিএম হিট করার কারণে তার টর্কটা সে অনেক হাই ইঞ্জে গিয়ে ডেলিভার করতে পারতেছে। এই চার্টের মধ্যে কম্পেয়ার করা সবগুলো বাইকের পাওয়ার টু ওয়েট রেশিও একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই বাইকটার প্রপার যদি কম্প্যারিজন আপনাকে করতে হয়, এটাকে আপনি কম্পেয়ার করতে হবে হচ্ছে নিনজার ZX4RR এর সাথে। ওইটা মূলত একটা রেস বাইক, এমনকি সিএফ মোটো 450SR এর থেকেও এই বাইকটা আগায়। তবে যুক্তিগুলো খাটতেছে পারফরমেন্স এডিশনটার ক্ষেত্রে। আপনি স্ট্যান্ডার্ড এডিশনটা যদি চিন্তা করেন, যেটার ওয়েট হচ্ছে 164 কেজি, সেটার কারণে এটা পাওয়ার টু ওয়েট রেশিও প্রায় অলমোস্ট 10%-এর মতো কমে যাচ্ছে। 10%-এর মতো কমে যাওয়ার পরে এটার পাওয়ারটা কমে এসে অনেকটা 450SR এর লেভেলে হচ্ছে নেমে আসে। তো আই গেস বলার অপেক্ষা রাখতেছে না, ইভেন স্ট্যান্ডার্ড এডিশনটাও বাংলাদেশে অন্য কেউ আসার আগ পর্যন্ত এটারে টেক্কা দেওয়ার মতো কোনো বাইক আমাদের দেশে নাই। এটা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইক হতে যাইতেছে। আপনি একটা সিগন্যাল থেকে স্টার্ট দেওয়ার সময় সিএফ মোটো 300SR যে বাইকটা আছে, সেটা হয়তো একটু আগায় যেতে পারে, কারণ সিঙ্গেল সিলিন্ডার থাম্পার, তো সিঙ্গেল সিলিন্ডারের শক্তিটাই হচ্ছে টর্কে। এটার কারণ হচ্ছে এদের যে পিস্টনগুলো অনেক ভারী হওয়ার কারণে এটা যদিও পাওয়ার যে পালসটা এটা স্লোলি দিচ্ছে, বাট প্রত্যেকটা পালস অনেক স্ট্রং হয়। বাট কোভের 350RR একবার যখন রেভ করা শুরু করবে,
সিএফ মোটর 300 এসআরকেও তুড়িতে উড়াই দিবে সে। ওইটার কারণটা হচ্ছে আবার ওই অপোজিটটা, এগুলো পিস্টনগুলো হচ্ছে হালকা, পিস্টন হালকা মানে আপনার পাওয়ার পাসগুলো হচ্ছে অনেক দ্রুত আসবে। এক্স্যাক্ট এই বিহেভিয়ারটার কারণে কিন্তু এই বাইকটা আপনার ঢাকার যে ট্রাফিক আছে, ট্রাফিকের মধ্যে ম্যানুভার করাটা অনেক সোজা, কারণ আপনি থ্রটল মোচটা দিলে যে আপনাকে ছিঁড়ে ফুড়ে সে বের করে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা ওরকম না। একটা চাইনিজ ইউটিউবার আছে ডিজিমিনি, তার রিভিউটা যদি দেখেন এই বাইকটা নিয়ে, দেখবেন যে সে বলতেছে যে লো এন্ডে হচ্ছে টর্কটা খুব দারুণ সে পাচ্ছে, মিড রেঞ্জে হচ্ছে টর্কটা মরে যাইতেছে, আবার টপ এন্ডে গিয়ে হচ্ছে বাইকটা জ্যান্ত হয়ে উঠতেছে। এটার অ্যাকচুয়ালি দুইটা কারণ। এটার প্রাথমিক কারণটা হচ্ছে গিয়ে এক্সস্ট এবং ইনটেকের যে টিউনিংটা হয় সেটা। একটা হাই রেভিং ওভার স্কোয়ার ইঞ্জিন যদি আপনি ডিজাইন করেন, সেটাকে হচ্ছে ম্যাক্সিমাম পারফরমেন্স আপনি চাইবেন যে হাই আরপিএমে গিয়ে যাতে সে ডেলিভার করে। এখন এটা করার জন্য ইঞ্জিনিয়াররা ইঞ্জিনের যে ভলিউমেট্রিক এফিসিয়েন্সিটা আছে এটাকে অপটিমাইজ করে হচ্ছে হায়ার আরপিএমে, টপ এন্ডের দিকে। সো এটা অ্যাচিভ করবেন কীভাবে? আপনার যে ইনটেকের রানারগুলো আছে তার লেংথ বলেন বা উইডথ বলেন, এই জিনিসগুলা, এই ফ্যাক্টরগুলো, প্লাস হচ্ছে আপনার হেডারের যে লেংথ আছে ওটাকে প্রেশার ওয়েভের রেজোনেন্সের জন্য ক্যালকুলেট করবেন, যাতে করে হায়ার আরপিএমে যখন বাইকটা যাচ্ছে তখন বাতাস এবং ফিউলের যে মিক্সচারটা আছে লিটারালি ঠাইসা যাতে সিলিন্ডারের ভিতর দিতে পারে। এখন এতে সমস্যাটা হচ্ছে কি, আপনি যখন মিড আরপিএমে থাকতেছেন তখন এই যে প্রেশার ওয়েভটা সিলিন্ডারে আপনার আসবে ভুল একটা টাইমিংটা রং হবে, যে কারণে আপনার টর্কে একটা ডিপ দেখতে পাবেন। আবার যখন হাই আরপিএমে যাইতেছেন সব কিছু হচ্ছে লাইন মতো চলে আসতেছে, ঠিকঠাক মতো আসবে, তখন আবার দেখবেন পাওয়ারটা হচ্ছে ভায়োলেন্টলি আসা শুরু করবে। এটা শর্ট স্ট্রোক ইঞ্জিনের জন্য একদম টেক্সট বুক বিহেভিয়ার। এই কারণে মডার্ন যে বাইকগুলো আছে যারা অনেক হাই আরপিএমে যায় ওদের ক্ষেত্রে ইউজুয়ালি যেটা করে এটাকে মিটিগেট করার জন্য তারা ভিভিটির যে টেকনোলজিটা আছে, ভেরিয়েবল ভালভ টাইমিং, এক ব্র্যান্ড হচ্ছে এটাকে এক রকম ডাকে, হন্ডা ডাকে ভিটেক, ইয়ামাহা ডাকে হচ্ছে ভিভিএ। তো মোদ্দা কথা সবার যেটাই ডাকেন না কেন, যে নামই ডাকেন না কেন, এটা ভেরিয়েবল ভালভ টাইম। এতে সুবিধাটা হয় কি, আপনি লো এন্ডের দিকে ডিসেন্ট একটা লো এন্ডের একটা টর্ক হচ্ছে আপনি পাবেন, কিন্তু যখন হচ্ছে হায়ার আরপিএমে যাচ্ছেন আপনার বাইক করবে কি, আপনার ক্যামশ্যাফটে যে লোবসগুলো আছে লোবের মধ্যে বেসিক্যালি হচ্ছে দুই ধরনের লোব থাকে, একটা হচ্ছে লো এন্ডের জন্য, একটা হাই এন্ডের জন্য। ওই হাই এন্ডের ক্যাম প্রোফাইলের দিকে চলে যায়, গেলে তখন সে হচ্ছে লঙ্গার টাইম ধরে আর একটু বড় সময় ধরে হচ্ছে সিলিন্ডারের ভিতরে বাতাস ঢুকতেও দিবে, বাতাসটা বের হয়ে যেতে দিবে হচ্ছে তাড়াতাড়ি। তো যেটার কারণে হচ্ছে আপনি হাই এন্ডে গিয়ে হচ্ছে প্রপার অ্যামাউন্ট অফ টর্ক হচ্ছে পাবেন। 350RR-এ আনফর্চুনেটলি ভেরিয়েবল কোনো ভালভ টাইমিং হচ্ছে কবে দেয় নাই, তবে আমার যেটা ধারণায় বাইকটার ফিউচার আপডেটস তো ডেফিনেটলি আসবে, তাই না? তখন যখন আসবে তখন হচ্ছে বেসিক্যালি তারা এই মিড রেঞ্জের যে হচ্ছে পাওয়ারের ডিপটা এটা অ্যাড্রেস করার জন্য ভেরিয়েবল ভালভ টাইমিং দিতে পারে। তবে পাওয়ারের ডিপের আরেকটা বড় ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এমিশনসের কমপ্লায়েন্স। হোক না আপনার এই বাইকটা রেস বাইক, বাট স্টিল এটারে যেহেতু ওয়ার্ল্ড সুপার বাইকে আপনি অংশগ্রহণ করতেছেন, বাইকটা হোমোলোগেটেড হইতে হয়। হোমোলোগেটেড মানে হচ্ছে এটা একটা স্ট্রিট মডেল আপনার জন্য অ্যাভেলেবল রাখতে হচ্ছে। তো স্ট্রিট মডেল মানে হচ্ছে আপনাকে কমপ্লায়েন্স মেনেই হচ্ছে বাজারে ছাড়তে হচ্ছে, তাই না? তো বেসিক্যালি হচ্ছে ইউরো 5+ যে স্ট্র্যাটেজিসগুলো আছে ওগুলো আপনাকে মানতে হচ্ছে। তা এখন ওইটা মানতে হলে আপনাকে কী করতে হবে, আপনার ইঞ্জিনটা যখন ক্লোজড লুপে চলতেছে তখন স্টয়কায়োমেট্রিক ফিউলিং অর্থাৎ 14.7:1 এয়ার ফিউল রেশিওতে আপনাকে চলতে হচ্ছে। আমি এই জিনিসটা নিয়ে আমার ফিউচার একটা ভিডিওতে অক্সিজেন সেন্সর নিয়ে যখন কথা বলবো আমি আরও বিস্তারিত আপনাদেরকে জিনিসটা জানাই দিব। তা এই জিনিসটা করতে হয় কোথায়? স্পেশালি অ্যাট দ্য মিড আরপিএম, যখন কিনা আপনার লাইট অথবা একটু মিডিয়াম লোডে যখন বাইক চলতেছে। বিকজ ইউরো 5+-এর যুক্তিটা হচ্ছে কি যে বেশিরভাগ সময় রাইডাররা ওখানেই থাকবে এবং ওই জায়গা থেকেই হচ্ছে আপনার সবচেয়ে বেশি এমিশনস হচ্ছে ওখানেই হবে। তো তারা হচ্ছে করে কি, যে কোনো ভেহিকেলসের ক্ষেত্রে স্টয়কায়োমেট্রিক ফিউলিংটা মিড আরপিএমে হচ্ছে ওরা রাখতে পারে। তা আলটিমেটলি হয় কি, আপনি যখন লো আরপিএমে থাকতেছেন আপনার ইসিও কিন্তু তখন ওপেন লুপে চলতেছে, তা আপনাকে সেটা মানতে হচ্ছে না, তো আপনি তখন পাওয়ারটা কিছুটা পাচ্ছেন। যখন যেই মিড আরপিএমে যাচ্ছেন অক্সিজেন সেন্সরের কিক ইন করতেছে, অক্সিজেন সেন্সরের কারণে আপনাকে স্টয়কায়োমেট্রিক ফিউলিংয়ে যেতে হচ্ছে, গেলে আপনার পাওয়ারটা করতেছে ডিপ। এই ডিপের পেছনেও যুক্তি আছে। আপনার ম্যাক্সিমাম টর্কের এয়ারফিল যে রেশিওটা অর্থাৎ 12.5:1, এটা পাইতে হলে আপনাকে অনেক রিচ ফিল দিতে হবে, তাই না? আপনি রিচ ফিল দিবেন মানে হচ্ছে সিলিন্ডারের প্রেশার প্লাস হচ্ছে টেম্পারেচার, এই দুটাই হচ্ছে লিনের থেকে বেশি থাকবে। যখন লিন মিক্সচার থাকবে তখন যতটুকু থাকতেছে ভার্সেস আপনার রিচ মিক্সচার যখন থাকতেছে আপনার সিলিন্ডারের প্রেশার প্লাস হচ্ছে টেম্পারেচার দুইটাই বাড়তেছে।
আমি এই জিনিসটা নিয়ে আমার একটা ভিডিও আছে 300 SR আরও পাওয়ার মেক করতে পারতো, কিন্তু কেন মেক করতে পারে না, বিকজ অফ এমিশনস কমপ্লায়েন্স। ওখানে বিএমইপি নিয়ে আমি একটা কভার করছি, সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন স্টক জি ইসিউ ম্যাপটা থাকে, যেটা কিনা এমিশন কমপ্লায়েন্ট। ওই ম্যাপটা কখনও মিড রেঞ্জে বাইকের ম্যাক্সিমাম যে পাওয়ারটা, ওই পাওয়ারটার জন্য যতটুকু ফিউলিং দরকার ওইটা সে কখনো অ্যালাউ করবে না। এতে হয় কি, আপনার ম্যাসিভ একটা রিডাকশন দেখতে পাবেন পাওয়ারে। এক্স্যাক্ট সেম বিহেভিয়ার অনেক পাওয়ারফুল বাইকে হায়ার সিসির মধ্যে এক্স্যাক্ট সেম বিহেভিয়ার দেখতে পারবেন, বিকজ অফ দিস স্টুপিড রেগুলেশনস, যেগুলো কিনা বাইকের জন্য মোটেই কোনো সেন্স মেক করতেছে না। তারপরে আবার যখন হাই আরপিএমে যাইতেছেন, ওই সেম ইমিশনসের যে কমপ্লায়েন্সের যে রুলসগুলো আছে, সেখানে আপনাকে হাই এন্ডে যখন যাচ্ছেন তখন তারা আর এটা এনফোর্স করতেছেন এই লটা। যেহেতু এনফোর্স করতেছেন, আপনার ইসিও আবার ওপেন লুপে চলে গেলে আপনি এইবার বেসিক্যালি ফিউলটা এতক্ষণ লিন চলতেছিল মিড আরপিএমে, এটাকে আপনি আবার রিচ করে দিতে পারতেছেন। তখন ওটু সেন্সর আর আপনার যে রিডিংটা, এই রিডিংটা আর ইসিও তখন আর নেয় না, এটা ইগনোর করে সে ইঞ্জিনের যে প্রোটেকশন প্লাস ম্যাক্সিমাম পাওয়ার, এগুলোকে প্রায়োরিটাইজ করে। তখন আবার আপনার বাইক দেখবেন যে আবার জ্যান্ত হয়ে উঠছে। আসেন এবার আরেকটা টেবিলের দিকে দেখি। খেয়াল করে দেখেন, স্ট্যান্ডার্ড এডিশনটা যে পারফরমেন্স এডিশনটা থেকে প্রায় 13 কেজি মতো এক্সট্রা ওজন। তো বেসিক্যালি আপনি পিছনে একটা ছোটোখাটো হালকা একটা পিলিয়ন নিয়ে সারাক্ষণ ঘোরার মতো। তো এই ওজন কিন্তু আপনার অ্যাক্সেলারেশন বলেন, আপনার ব্রেকিং বলেন, আপনার কর্নারিং বলেন, সব কিছুর মধ্যে এফেক্ট করতেছে। আপনার রেসিং যদি ফলো করেন, রেসিং হেরিটেজগুলো যদি ফলো করেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, 1 কেজির মতো ওজনও একটা পারফরমেন্স একটা বাইক থেকে বা একটা পারফরমেন্স কোনো ভেহিকেল থেকে, সেটা গাড়ি হোক বা বাইক হোক, যেটাই হোক না কেন, ওখান থেকে সরানো খুবই কঠিন। কিন্তু সেখানে কভার ইঞ্জিনিয়াররা 13 কেজি ওজন সরাইছে। তো ডেফিনেটলি তারা কী করছে এই জায়গাটার মধ্যে, সেটা তারা স্টিল যে ফ্রেমটা আছে, এটা সাব ফ্রেমটাকে স্টিল ফ্রেম না রেখে তারা একটু লাইটার একটা ম্যাটেরিয়ালসের দিকে গেছে, অ্যালুমিনিয়ামের দিকে গেছে। প্লাস অন্যান্য যে হেভি কম্পোনেন্টসগুলো আছে, ওগুলা রেসিং ওরিয়েন্টেড যে ম্যাটেরিয়ালসগুলো আছে, ওগুলা দিয়ে বানায় ওই 13 কেজি তারা কমাইছে। রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? রেজাল্টটা দাঁড়াচ্ছে এমন একটা পাওয়ার টু ওয়েট রেশিও, যেটা কিনা আপনি ইয়ামাহা R3 সাথে যদি রেস শুরু করেন, সে আপনার টিকিটাও দেখতে পাবে না চটল মোচড়া দেওয়ার পরেও। আর প্লাস আপনি ZX4R এর যে পারফরমেন্স রেশিওটা, অনেকটা ওটার কাছাকাছি অলমোস্ট চলে যাচ্ছে। সাসপেনশনের দিক থেকে বাইকটার দুটো এডিশনের পার্থক্য রাত আর দিনের মতো। স্ট্যান্ডার্ড যে 350RRটা আছে, এটার সামনে দেওয়া 37 মিলিমিটার একটা ইউএসডি ফর্ক। এখন দেখেন 37 মিলিমিটার মানে ছোট। ইভেন আমাদের CF Moto 300 SR যে বাইকটা আছে, ওইটার মধ্যেও সামনে 37 মিলিমিটারের ফর্ক দেওয়া। এখন 300 SR এর ক্ষেত্রে জিনিসটা মাফ করে দেওয়ার মতো, কারণ বাইকটা অনেক কম পাওয়ারফুল। কিন্তু আপনি টুইন সিলিন্ডারে যখন যাচ্ছেন, বেশিরভাগ স্পোর্ট 300 টুইন্স যেগুলো আছে, ওগুলোর সামনে 41 মিলিমিটারের ফর্ক দেওয়া। এটার কারণটা আপনি সামনের ফর্কের যে টিউবগুলো, এগুলো যত চিকন হওয়া মানে এগুলো ফ্লেক্স নাড়াচাড়া যে জিনিসটা আপনার আন্ডার প্রেশার, এটা একটু বেশি হবে। এটা বেশি হলে আপনার স্টিয়ারিং ফিলটা একটু লেস প্রেসাইজ হবে। আর স্ট্যান্ডার্ড 350RR এর পিছনে যে মনোশকটা, এটা শুধুমাত্র প্রিলোড অ্যাডজাস্টিং আছে। তো আপনি ধরেন কথা আপনার ওজন 45 থেকে 90 কেজির মধ্যে, সেটা যদি হয় তাহলে আপনি স্যাকটা আপনার ওয়েটের জন্য প্রিলোড অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কিন্তু এর বেশি যদি হয়, তাহলে আপনার রিবাউন্ড যে ড্যাম্পিংটা, এটা আপনার জন্য এসেনশিয়াল হবে, যেটা কিনা আনফর্চুনেটলি স্ট্যান্ডার্ড 350RR এ নাই। আবার কভার ওয়েবসাইটে পিছের যে সাসপেনশনটা, ওটা ট্রাভেল দেওয়া 45.5 মিলিমিটার। আমি প্রিটি শিওর এটা একটা টাইপো, কিন্তু যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমাদের বাংলাদেশের রাস্তা আপনার কোমর ভেঙে যাবে। বাট এই বাইকটার পারফরমেন্স এডিশনটা সামনের ফর্কটার মধ্যে কম্প্রেশন প্লাস রিবাউন্ড দুইটার ক্ষেত্রে ড্যাম্পিংটা আছে। আবার রিয়ার শকেও আপনি প্রিলোডও পাচ্ছেন, কম্প্রেশনও পাচ্ছেন, রিবাউন্ডও পাচ্ছেন। বেসিক্যালি আপনার ওজন যাই হোক না কেন, আপনি ট্র্যাকের জন্য প্রপারলি টিউনও করতে পারবেন। আবার আপনি যদি ট্র্যাকে না যাইতে চান, আপনি যদি রাস্তায় চালাইতে চান, রাস্তার জন্য সেভাবে টিউন করে নিতে পারেন। আপনার বাইকের পার্সোনালিটি যদি আপনার পার্সোনালি পছন্দ না হয়, যদি হয় যে বাইকটা খুব বেশি ডাইভ করতেছে, তাহলে জাস্ট কম্প্রেশন ক্লিক করে নেবে।
আপনার যদি মনে হয় যে রিবাউন্ডটা হচ্ছে খুব স্লো হইতেছে, আপনার আরেকটু ফাস্ট দরকার, সেটাও আপনি ফিক্স করতে পারতেছেন। আবার যদি এগুলো চেঞ্জ করে আপনি যদি রেস লেভেলের সাপোর্ট যদি চান, সেটাও আপনি হচ্ছে ডায়াল করতে পারতেছেন এটার মধ্যে। আসেন এবার ব্রেকে। স্ট্যান্ডার্ড এডিশনটার মধ্যে সামনে যে ব্রেকটা, ওই ব্রেকটা হচ্ছে ডিস্কটা হচ্ছে 320 মিলিমিটার, কিন্তু ক্যালিপারটা হচ্ছে জাস্ট 2 পিস্টন। আর রিয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে সিঙ্গেল পিস্টনের ক্যালিপার, বাট রিয়ারের ডিস্কটা হচ্ছে আবার 220 মিলিমিটার। ওইটা স্ট্যান্ডার্ড যদিও। এখন এখানে ইস্যু হচ্ছে দুইটা। নাম্বার, এই ব্রেক ব্র্যান্ডটা হচ্ছে টাইস্কো। টাইস্কো সম্পর্কে আমার লিটারালি কোনো আইডিয়া নেই, যদিও মানুষ ভালো ভালো পজিটিভ রিভিউ তাদেরকে দিচ্ছে, এটা একটা। আর নাম্বার 2, আপনি যদি 4 পিস্টন ক্যালিপারে বাইক যদি চালায় থাকেন, তাহলে আপনি ডেফিনেটলি আপনার হাতের ফিল এতদিনে নষ্ট হয়ে গেছে। আপনাকে যদি 2 পিস্টন একটা বাইকে যদি বসায় দেয়, আপনি দেখে বলবেন যে জঘন্য। আবার স্ট্যান্ডার্ড এডিশনের ওজনটাও বেশি, সো ওইটাও হচ্ছে যেটা বললাম যে ফ্যাক্টরিং করতে হবে এখানে। সো সাপোর্টের জন্য আপনার অনেকটা আপনার এবিএসের উপর নির্ভর করতে হবে। বাট পারফরমেন্স এডিশনের মধ্যে যে ব্রেকটা ইউজ করছে সেটা হচ্ছে ব্রেম্বোর M40 মনোব্লকটা, মানে সিএফ মোটো 450 SR-এর মধ্যে এক্স্যাক্ট যে ব্রেম্বোর ব্রেকটা ইউজ করা সেটা। যতজনের রিভিউ দেখবেন এই ব্রেক সেটআপটা নিয়ে, মারাত্মক স্ট্রং, খুবই পছন্দের একটা ব্রেক অনেকের জন্য এটা। তার উপরে বাইকের ওয়েট যদি কম হয়, আপনার বাইক জায়গার মধ্যে দাঁড় করায় ফেলতে পারে এই ব্রেকগুলো। সো পারফরমেন্স এডিশনটাতে এই ব্রেকটা ইউজ করা। আর সামনে যে ডিস্কটা সেটা হচ্ছে 320 মিলিমিটারের। আর ব্রেম্বোর ক্যালিপারগুলো বাই দ্য ওয়ে 4 পিস্টনের। আর পিছে হচ্ছে যে ক্যালিপারটা সেটা হচ্ছে আপনার 2 পিস্টনের। নর্মাল এডিশনটার মধ্যে সিঙ্গেল পিস্টন দেওয়া, কিন্তু পারফরমেন্স এডিশনটার পিছের যে ব্রেকটা সেটা হচ্ছে 2 পিস্টনের, নাম্বার 1। নাম্বার 2, এটা যে ডিস্কটা হচ্ছে আবার আপনার 20 মিলিমিটার লার্জার, মানে 240 মিলিমিটার। আর সোহাগা হচ্ছে এই পুরা সেটআপটার সাথে আপনি বশের যে 10th জেনারেশনের যে এবিএস আছে সেটার সাথে আবার আপনি কর্নারে এবিএসও পাচ্ছেন, প্লাস হচ্ছে IMU সেন্সরও পাচ্ছেন একটা, মানে পুরাই রেস সেটআপ। তবে টায়ার আবার দুইটা এডিশনে সেম রাখছেন ওনারা। সামনে রাখছে হচ্ছে 110 সেকশনের, আর পিছে হচ্ছে 150 সেকশনের। দুইটা টায়ারই হচ্ছে সিস্টের মাইক্রো S3। ইলেকট্রনিক্সের কথা যদি আসেন, কভে এখানে যে বিগ 4 জাপানিজ ব্র্যান্ডগুলো আছে এগুলোর লজ্জায় ফেলাই দিছে। তারা একটা সাব 400cc ক্লাসের বাইকের মধ্যে সুইচেবল এবিএস রাখছে, মানে আপনি স্টপই করতে পারতেছেন যদি আপনার মজার দরকার পড়ে। আপনার কর্নারিং এবিএস সেটাও সুইচেবল, আপনার কাছে ট্র্যাকশন কন্ট্রোল আছে সেটাও সুইচেবল, লঞ্চ কন্ট্রোল আছে সেটাও সুইচেবল। কুইক শিফটার দেওয়া, বাট কুইক শিফটার জাস্ট হচ্ছে আপ। আপনার লিন অ্যাঙ্গেলের হচ্ছে একটা ডিসপ্লে থাকবে, তার উপরে হচ্ছে আপনার এই সব কিছুর ইনফরমেশন আপনার টিএফটি ড্যাশ আছে সেটার মধ্যে দেখতে পাবেন। আর দুইটা পাওয়ার মোড দেওয়া, একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে স্পোর্ট। মানে ঠাসা জিনিসপত্র দিয়ে ভরে দিছে ওরা। আপনি কর্নারিং এবিএসের কথা যদি চিন্তা করেন, মানে এই জিনিসটা পাইতে হলে আপনাকে একটা 600cc বা 1000cc সুপার বাইক আপনাকে কিনতে হবে। তার উপরে ইলেকট্রনিক এইডগুলো প্রত্যেকটা হচ্ছে এই বাইকটাতে সুইচেবল, মানে আপনি যদি নুবিশ রাইডার হন, বাইকটা নিয়ে যাতে আপনি যাতে বিপদে না পড়েন সেটা ব্যবস্থা তারা রাখছে। প্লাস হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স রাইডার যদি হন, সব কিছু বন্ধ করে আপনি ইচ্ছা মতো বাইকটা থেকে মজা বাইক করে নিতে পারবেন। বাট আমি এটা শিওর না যে স্ট্যান্ডার্ড এডিশনের এই ইলেকট্রনিক্স প্যাকেজগুলোর কতগুলো জিনিস হচ্ছে অ্যাভেলেবেল থাকবে। বাট এসেনশিয়ালস যেমন আপনার এবিএসের মতো জিনিসগুলো তো ডেফিনেটলি থাকবে, সেটা আমি জানি। বাট সব কিছু থাকবে কিনা এটা নিয়ে আমি শিওর না। তো ভার্ডিক্ট, এই সব কিছু কেন আপনার কাছে ম্যাটার করা উচিত? দেখেন, কভের 350RRটা হচ্ছে SSP 300 যে রেসিং ক্লাসটা আছে সেটার জন্য একটা ফেয়ারওয়েল লেটার। এই রেসিং ক্লাসটা 2025 সালে লাস্ট হচ্ছে। কভের স্ট্যান্ডার্ড যে 350RRটা আছে এটা কাদের জন্য? যারা কিনা হচ্ছে ইয়ামাহার R3 লেভেলের একটা মজার বাইক চাইতেছে, কিন্তু বাইকটা থেকে তারা আরও বেটার টেকনোলজিও চাচ্ছে, কিন্তু আবার দামও কম চাচ্ছে, তাদের জন্য। বাট পারফরমেন্স এডিশনটা একটা পিস অফ হিস্টরি। এই 350RRটা অলওয়েজ কভের জন্য একটা জয়গান হবে। অ্যাকচুয়ালি সব যত চাইনিজ ব্র্যান্ড আছে তাদের জন্য একটা জয়গান হবে, যারা কিনা হচ্ছে একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপে গিয়ে 30টা জাপানি প্লাস হচ্ছে ইউরোপিয়ান যে জায়ান্ট আছে তাদের ডেকেডস অফ রেসিং হিস্ট্রিকে মানে তুলোধুনো করে তাদেরকে হারাই দিছে। বাট আপনি যে এডিশনটার দিকে যান না কেন, সেটা স্ট্যান্ডার্ড এডিশনটা হোক বা পারফরমেন্স এডিশনটা হোক, দুইটা মডেলই কিন্তু সিবিআরের 250RR বলেন, ইয়ামাহার R3 বলেন, কিংবা কাওয়াসাকি নিনজা 400, সবগুলা বাইক থেকে আরও অনেক বেশি ইউনিক। কথাটা কেন বললাম? কারণ হচ্ছে যে জাপানিজ ব্র্যান্ডগুলো আছে বা ইউরোপিয়ান ব্র্যান্ডগুলো আছে তারা যখন ছোট বাইকগুলো বানায়
একটা মডেল বাদে বেশিরভাগ মডেলের ক্ষেত্রে যেটা খেয়াল করবেন, তারা বাইকগুলো এমন করে বানায় যেন একটা আফটার থট, মানে জাস্ট কিছু পার্টস হচ্ছে একসাথে জোগাড় করে অ্যাসেম্বল করে হচ্ছে আমাদেরকে দিয়ে দিলেই হলো একটা প্রাইস পয়েন্ট হিট করার জন্য বানানো। বাট 350 আর একটা সেরকম কিছু না, এটা বাইকটা শুধুমাত্র অ্যাসেম্বল করার জন্য বানানো, এটা প্রপারলি ইঞ্জিনিয়ারিং করে বানানো। বাইকটা আপনি কিনেন বা না কিনেন, বাংলাদেশে যখন বাইকটা ঢুকবে আমার সাজেশন থাকবে একটাবার হইলেও বাইকটা টেস্ট রাইড দিয়ে আসেন। আমি প্রিটি শিওর কবে ইঞ্জিনিয়ারদের এই প্রজেক্টটার পিছনে যে প্যাশনটা, এটা আপনি টেস্ট রাইড দিলে হচ্ছে টের পাবেন। আর বাই দ্য ওয়ে, আপনি যদি কভের 350 আরের ওয়ার্ল্ড সুপার বাইক জেতার যে পেছনের গল্পটা, সেটা যদি না জেনে থাকেন, গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমি ভিডিওটা ট্যাগ করে দিচ্ছি এখানে, আমন্ত্রণ থাকবে ভিডিওটা দেখার।